ইসলামী যুব আন্দোলন মাদারীপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম, সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক ভাইয়েরা আমার, ইসলামী আন্দোলনের মেসেজ কি, তাদের বক্তব্য কি? আসলে চোরে শোনে না ধর্মের কাহিনী। আমাদের বক্তব্য অনেকেই শুনতে চায় না। আমাদের বক্তব্য অনেকের পছন্দ হয় না, অথচ আমাদের বক্তব্য তো সবার পছন্দ হওয়ার কথা ছিল, সবাইরে শোনার উচিত ছিল। আচ্ছা, আমি বলবো, যারা ইসলামী রাজনীতিকে পছন্দ করেন না, যারা বর্তমান পলিটিক্স করতে চান, যারা ইসলামকে পছন্দ করেন না, বর্তমান পলিটিক্স করেন, বর্তমান পলিটিক্সের সূচনা কি আপনাদের থিওরি অনুযায়ী? সক্রেটিস ঈসা সালের 500 বছর আগে তিনি কেন রাজনৈতিক এই প্রোগ্রাম ডেমোক্রেসি কেন কায়েম করেছিলেন? তৎকালীন সময় কোনো নেতা ছিল না, সমাজ ছিল বিচ্ছিন্ন, যার যে শক্তি ছিল সে দুর্বল মানুষদের অত্যাচার করত, অবিচার করত। তখন তিনি কি করলেন? সমস্ত মানুষকে ঐক্যবদ্ধভাবে রাখার জন্য, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, জুলুম অত্যাচারকে বন্ধ করার জন্য একজন নেতা নির্বাচন করবে। কিভাবে করবে? জনগণ করবে। উদ্দেশ্য কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, প্রত্যেকের অধিকারকে প্রতিষ্ঠিত করা। কিন্তু আজকে আপনারা কি রাজনীতি করতেছেন আমাকে বলুন। ৭১-এর যুদ্ধ হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। এই মাদারীপুর অঞ্চলের মানুষ অনেকেই আওয়ামী লীগ করেন। আমি ওই সমস্ত জ্ঞানী বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই, যারা জ্ঞানহীন, গাঁজা মদের মধ্যে থাকে, নেশাগ্রস্ত, তাদের সাথে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু যারা জ্ঞানী, যাদের বুদ্ধি আছে, ৭১-এর ভূমিকা কি ছিল, স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আচ্ছা, ৭১-এর যুদ্ধ হলো কেন? এর কারণটা কি ছিল? স্বাধীনতার যুদ্ধের স্লোগান কেন আসছিল? পাকিস্তানিরা ভোটের মর্যাদা রক্ষা করতে পারেনি। আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছিলেন। উভয় পাকিস্তানের, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের প্রাইম মিনিস্টার হবেন শেখ সাহেব, এইটাই যুক্তি ছিল। কিন্তু পশ্চিম পাকিস্তানিরা ভোটের মর্যাদা রক্ষা করতে পারে নাই। এই জন্য বাংলাদেশের মানুষের কাছে যা কিছু ছিল তা নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল। স্বাধীন হয়ে গেলাম। কিন্তু আমার প্রশ্ন হলো এই, শেখ সাহেব ক্ষমতায় বসে প্রেসিডেন্ট হওয়ার পরে ৭২-এর সংবিধান রচিত হয়েছিল। সংবিধান রচনা করার 3 মাস পরে 1973 সনে একটা নির্বাচন হয়েছিল। আপনি কি জানেন সেই নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছিল কত? 293টা। কাউকে নমিনেশন পেপার সাবমিট করতে দেয় নাই। অথচ দেখেন, ৭১-এ আমরা যুদ্ধ করেছিলাম ভোটের অধিকার বাস্তবায়ন করার জন্য। যদি ওই সময় শেখ সাহেবকে প্রাইম মিনিস্টার বানানো হতো পাকিস্তানের, তাহলে কি স্বাধীনতা আন্দোলন হইতো? হ্যাঁ, জীবনও হইতো না। সে তো পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের, উভয় পাকিস্তানের প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার হবে। সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়েছেন 260-এর উপরে। যেহেতু তিনি প্রধানমন্ত্রী হবেন, প্রাইম মিনিস্টার হবেন বা প্রেসিডেন্ট হবেন, পশ্চিম পাকিস্তানিরা ভোটের অধিকার বাস্তবায়ন না করার কারণে, সম্মান না করার কারণে, ইজ্জত না দেখার কারণে আমাদের যাহা কিছু ছিল খালি হাতে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। অথচ সেই 73 সনে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে একই আওয়ামী লীগ করছে। কাউকে নমিনেশন সাবমিট করতে দেয় নাই। জোরপূর্বক ভাবে তারা সমস্ত সিটগুলি নিয়েছিল। এই যে মুস্তাক সাহেবকে নির্বাচিত কিভাবে করেছিল আপনারা জানেন? সে দাউদকান্দির থেকে হেলিকপ্টারে ভোট নিয়ে এসে তারপর তাকে পাশ করছে। এই শেখ সাহেব কি মানি? যে ভোটের অধিকারের জন্য আমরা আন্দোলন করেছিলাম, ক্ষমতায় বসার পরই তারা ভোটের অধিকারকে জবাই দিচ্ছে। যে সাম্যতার জন্য আন্দোলন করেছিলাম,
সেই সাম্যতাকে জবাই দিছে কিভাবে? আপনাকে জানেন স্বাধীনতার পরে সবচেয়ে বেশি খুনাখুনি মারামারি হয়েছে কাদের সাথে? জাসদের সাথে, আওয়ামী লীগের সাথে। এই জাসদের সাথে আওয়ামী লীগের সাথে মারামারি হয়েছিল। সিরাজ শিকদার সাহেব ছিলেন স্বাধীনতার পক্ষের লোক, তাকে কে হত্যা করেছে? এমনকি জাসদের প্রায় 37,000 মানুষ খুন হয়েছে। 37,000 মানুষ খুন হয়েছিল। আওয়ামী লীগের প্রায় 35,000 মানুষ খুন হয়েছিল। অথচ যে সাম্য অধিকার বাস্তবায়নের জন্য সবাই একত্রিত ভাবে আন্দোলন করেছিলাম, ক্ষমতায় যাওয়ার পরে একদল আরেক দলকে খুন করা শুরু করে দিয়েছে। সব বাদ দেন আগের কথা। এই যে আমরা 2024 জুলাই আগস্টে বিপ্লব করলাম, সেই বিপ্লবের স্লোগান কি ছিল? বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য বিরোধী আন্দোলন। ছাত্র জনতা আন্দোলন কেন করেছিল? ওয়ালে ওয়ালে খাম্বায় খাম্বায় লেখা আছে, আমরা এইটা চাই, ওইটা চাই, সাম্যতা চাই, দেশকে মেরামত করতে চাই, গঠন করতে চাই, অধিকার চাই, নাকি ভাই? আচ্ছা দেখেন তো, গোটা বাংলাদেশ কোনো ওয়ালে বা কোনো খাম্বার মধ্যে আন্দোলনকারীকে এই স্লোগান দিছিল, আমরা ভালো একটা নির্বাচন চাই? আমাকে দেখান তো, একটা লিখুনি দেখান। দেখেন, যেখানে দেশ মেরামত করার জন্য ছাত্ররা আন্দোলন করেছিল, নির্বাচনের কোনো কথাই কেউ লেখে নাই। সেখানে শুধু নির্বাচন, শুধু নির্বাচন, শুধু নির্বাচন, সংস্কারের খবর নাই, শুধু নির্বাচন। নির্বাচন কি বিগত দিন হয় নাই? 70 নির্বাচন হয় নাই? 73 নির্বাচন হয় নাই? এদেশে 81 কি নির্বাচন হয় নাই? এদেশে 91 নির্বাচন হয় নাই? এদেশের 1996 সালে নির্বাচন হয় নাই? 2001 নির্বাচন হয় নাই? 2014 নির্বাচন, 14 নির্বাচন হয় নাই? 2018 নির্বাচন হয়েছে, 2024 নির্বাচন হয়েছে। এদেশে বারবার নির্বাচন হয়েছিল। বহু দলের শাসন আমরা দেখেছি। আমরা মুসলিম লীগের শাসন দেখেছি, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি, আমরা এরশাদের শাসন দেখেছি, আমরা খালেদা জিয়ার শাসন দেখেছি, আমরা মনস্কন্যা শেখ হাসিনার শাসন দেখেছি। কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখি নেই, শান্তি দেখি নাই। প্রিয় ভাইরা, আমার জ্ঞানী বন্ধুরা, আমি বুঝতেই পারি না মানুষ এরকম কেন, এদের মাথার পচন ধরছে কেন? আজকে জুলাই বিপ্লবের পরে যারা মনে করছে আমরা ক্ষমতায় যাব, তাদের চরিত্রের অবস্থাটা কি? তাদের চাঁদাবাজির অবস্থাটা কি? গুন্ডামির অবস্থাটা কি? খুনের অবস্থাটা কি? আপনি কি দেখেছেন যারা ক্ষমতায় যাবে ভাবছে তজুমুদ্দিন স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করেছে? আপনি কি দেখেছেন সেই পাহাড়ি অঞ্চলে দলবদ্ধভাবে ছাত্ররা একটা ছাত্রীকে, পাহাড়ি মেয়েকে ধর্ষণ করেছে? আপনি কি দেখেছেন বাবা মেয়েকে বিবাহ দিবে না, শুধু এই দোষের কারণে বাবাকে হত্যা করেছে? আপনি কি দেখেছেন চাঁদা না দেওয়ার কারণে, শুধু চাঁদা না দেওয়ার কারণে কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য নিজের দল লোকে আর এক ভাইকে পাথর মেরে হত্যা করেছে? ক্ষমতায় যেতে পারে নাই। আর্মি এখনো মাঠে, বেরাকে না, আর্মি মাঠে, পুলিশ মাঠে, বিজিবি মাঠে। তারা মাঠে থাকা সত্ত্বেও যদি জনগণের এই অবস্থা হয়, চাঁদা দিতে হয়, আল্লাহ না করুক তারা যদি ক্ষমতায় যায়, কি ভাবছেনটা কি? হ্যাঁ, এখন শুধু ক্ষমতায় না, ক্ষমতায় যাবে ভাবছে। তাদের গুন্ডা সংখ্যা বেশি, কোনো সন্দেহ নাই। এতে হুমকি দেয়, দাঁত ফালাইয়া দেবো, মেরে ফেলবো, এইটা বন্ধ করে দেব, সেইটা বন্ধ করে দেব। এখনো ক্ষমতায় যায় নাই, ক্ষমতার ঘ্রাণ পাইছে। তাতেই যদি অমুককে দাঁত ফালাইয়া দেবো, মেরে ফেলবো, তাড়াইয়া দেব, ধ্বংস করে ফেলবো, রাস্তা নামতে দেবো না, ক্ষমতায় গেলে অবস্থাটা কি হবে? এদেশের মানুষ তো থাকতেই পারবে না, তাদের গোলামি করতে হবে। এই গোলামি করার জন্য কি আমরা আন্দোলন করেছিলাম? না, স্বাধীনতার জন্য আন্দোলন করেছিলাম। স্বাধীনভাবে কথা বলবো, স্বাধীনভাবে হাঁটবো, স্বাধীনভাবে ব্যবসা করব, স্বাধীনভাবে চলাফেরা করব, বৈষম্য বলতে কিচ্ছু থাকবে না, এর জন্য আন্দোলন করেছিলাম। তার মানে আন্দোলন এখনো শেষ হয়নি, যুদ্ধ এখনো শেষ হয় নাই, ঘরে ফেরার সময় এখনো আসে নাই। নহে সমাপ্ত কর্মমোদের অবকাশ করা বিশ্রামের। আজ অফিসগুলি ঘুষে ভরা। আজকে বাংলাদেশের মানুষ মুক্ত হয় নাই। আজকে বাংলাদেশের হাজারো গরিবরা না খেয়ে আছে, হাজারো বাংলাদেশের মানুষ বিবস্ত্র অবস্থায়, হাজারো মানুষ, বাংলাদেশের মানুষ খোলা আকাশে নিচে ঘুমাচ্ছে। আজকে বাংলাদেশের হাজারো গরিব তারা চিকিৎসার অভাবে ধুকে ধুকে মরছে। হাজারো গরিব সন্তান মেধাবী
পয়সার অভাবে পড়তে পারছে না। এই বৈষম্য আমরা রাখতে চাই না, দেখতে চাই না। বাংলাদেশকে সবার জন্য একটা কান্ট্রি করব। এখানে মুসলমান থাকবে, হিন্দু থাকবে, খ্রিস্টান থাকবে, বৌদ্ধ থাকবে, সমস্ত ধর্মের মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করবে। যেখানে গরিব দুঃখী মেহনত মানুষগুলি ক্ষুধার্ত অবস্থায় থাকবে না, বস্ত্রহীন থাকবে না, খোলা আকাশে নিচে ঘুমাবে না। আমরা খুঁজে খুঁজে বের করব কোথায় গরিবদের মেধাবী সন্তান আছে, তাদেরকে পড়াবার ব্যবস্থা করব। এর জন্য প্রয়োজন হলো আদর্শবান এক লিডারের, আদর্শবান এক নীতির। সেই আদর্শবান লিডার হলো মুসলমান এবং আদর্শবান নীতি হল ইসলাম। আমার কথা হলো এই, 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর গাছে 1 নম্বর ফল হয় না, 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র হতে পারে না, 2 নম্বর নেতার কাছে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। দুর্নীতিবাজ, চোর, ডাকাত, বদমাশদের কাছে যদি দেশকে দেন, দুর্নীতিমুক্ত দেশ কোনোদিন হতে পারে না। দেখেন ওদের সব জায়গায় ধোঁকামি। যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না, যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করতে তারা নাঙ্গল বইতে পারে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা নিজেরা কাঠ কাটতে পারে না। সব মার্কাগুলি গরিবদের। নৌকা কারা চালায়? কথা বলেন। ধানের শীষ কাদের? নাঙ্গল কাদের? কুঠার কাদের? সব গরিবদের মার্কা, কিন্তু একজনও গরিব না। যারা নির্বাচন করে একজনও গরিব না, মার্কা নিচে গরিব, দেখুন নিজে গরিব না। তার মানে ওদের কথার সাথে কাজের মিল নেই, কিন্তু হাত পাখা। এমন এক প্রতীক, যে নির্বাচন করে সে ঘুরাতে পারে, যারা করে তারাও ঘুরাতে পারে। পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, ছোটরাও চালাতে পারে, বড়রাও চালাতে পারে। মুসলমানদের প্রয়োজন, হিন্দুদের প্রয়োজন, খ্রিস্টানদের প্রয়োজন। কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে, এটা সবার প্রতীক। কেউ কার মার্কা নিয়ে ঘুমায় না, নৌকা নিয়ে কেউ বুকের মধ্যে ঘুমায় না, ধানের শীষ নিয়ে কেউ ঘুমায় না, নাঙ্গল বুকে নিয়ে কেউ ঘুমায় না, কিন্তু ঘুমের সময় হাত পাকা বুকের মধ্যে থাকে, কলিজার মধ্যে থাকে। তার মানে হলো হাত পাকা বিজয় হলে এই দেশ বিজয় হবে, হাত পাকা বিজয় হলে জাতি বিজয় হবে, হাত পাকা বিজয় হলে সমস্ত মানুষ শান্তি পাবে। শান্তির প্রতীক হাত পাকা। সব মার্কা দেখা শেষ, হাত পাকার বাংলাদেশ। আমি অনুরোধ করবো ভাই, আমি অনুরোধ করব, জীবনভর বহুত পরীক্ষা নিয়েছেন আওয়ামী লীগের, পরীক্ষা নিয়েছেন বিএনপির, পরীক্ষা নিয়েছেন জাতীয় পার্টির। ওরা বারবার পরীক্ষা দিয়েছে, ফেল করছে, কিন্তু ইসলাম এখনো পরীক্ষা দেয় নাই, পরীক্ষা নেন নাই। আমি অনুরোধ করবো একটাবার ইসলামকে পরীক্ষা নেন। আমরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। যদি ফেল করি দ্বিতীয়বার পরীক্ষার হলেই ঢুকবো না। একটাবার ইসলামকে ক্ষমতায় নেন, একটাবার ইসলামকে ক্ষমতায় নেন, ইনশাআল্লাহ দ্বিতীয়বার আপনার কাছে পরীক্ষা দেওয়ার জন্য আসবো না। সবাই ইনশাআল্লাহ শান্তিতে বসবাস করতে পারবো, সবাই মুক্তি পাবো, চাঁদা মুক্ত একটা দেশ গড়বো, সবার অধিকারকে বাস্তবায়ন করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন।